আমি ডালিয়া, বর্তমানে আমি বিবাহিত। আমার কাহিনীটা বলব আজ থেকে ৮ বছর আগের। আমার ২ ভাই আর ২ বোন। আমি ছোট। আমার ২ মামা। ছোট মামা বেসরকারি চাকরি করে, কলকাতায় থাকে। মামা কলকাতায় ফ্ল্যাট ভাড়া করে থাকে। মামা মাসে ৩ সপ্তাহ মতো কলকাতার বারে যেতে হয় কোম্পানির কাজে। মামি একা ফ্ল্যাটে থাকে, তাই মামার অনেক অনুরোধে আমার মা আমাকে মামার কাছে পাঠিয়ে দেয়। আমি মামার খরচায় কলকাতায় থাকি আর লেখাপড়া করতাম। মামি আর আমি খুব আনন্দ মজা করতাম। মামি আর আমার এমন সব চলাফেরা বা কথা হতো যেমন ভাবি আর নন্দের কথা হয়। যখন মামা কলকাতায় থাকে তখন ও মজা হতো, তবে মামা থাকলে রাতটা শুধু আমার একা থাকতে হয়। একদিন রাত প্রায় ১২টা বাজে। আমি বাথরুমে যেতে গিয়ে আমার কানে মামার কণ্ঠস্বর এলো। আমি বুঝতে পারলাম কিসের শব্দ এবং কেন। আমি বাথরুম থেকে ফেরার পথে আর লোভ সামলাতে পারলাম না, জানালার ফাঁকে চোখ রাখলাম। প্রথমে আমার খারাপ লাগছিল, আমি এ কি করছি, আমার কি ঠিক হচ্ছে? মনে অনেক প্রশ্ন উঠলেও উত্তরের তোয়াক্কা না করে রুমের ভিতরে চোখ পড়ে গেল। রুমের ভিতরে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। ঘরের আলোটা হালকা ম্লান, তবু স্পষ্ট বোঝা যাচ্ছিল মামা আর মামি দুজনেই একে অপরকে জড়িয়ে আছে। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। মাথার ভেতর তখন একসাথে হাজারটা প্রশ্ন ঘুরছে। আমি কি ভুল করছি? আমি কেন দেখছি এসব? এটা দেখা কি আমার উচিত? কিন্তু যতবার চোখ সরাতে চেয়েছি ততবার যেন এক অদ্ভুত টান আমাকে আবার টেনে নিয়েছে। বুকের ভেতর লজ্জা, ভয় আর কৌতূহলের অদ্ভুত মিশ্রণ। আমি জানালা থেকে ধীরে ধীরে সরে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু দরজা বন্ধ করলেও মাথার ভেতর থেকে ছবিগুলো মুছে গেল না। সেই রাতটা আমি প্রায় চোখই বন্ধ করতে পারিনি। নিজের ভেতরে অপরাধবোধ হচ্ছিল, আবার অন্যদিকে মনে হচ্ছিল এটাই তো জীবনের এক বাস্তব রূপ, যা আমি আগে কখনো দেখিনি। পরদিন সকালে মামার সামনে দাঁড়িয়ে খুব অস্বস্তি হচ্ছিল। মামা স্বাভাবিক ভঙ্গিতে আমার সাথে কথা বলছে, হাসছে, যেন কিছুই হয়নি। অথচ আমি ওনার দিকে তাকাতেই পারছিলাম না। মনে হচ্ছিল মামা যদি বুঝে যায় আমি গতরাতে সব দেখে ফেলেছি, তাহলে কি হবে? সেদিন দুপুরে মামি রান্নাঘরে রান্না করছিল, আমি পাশে বসে গল্প করছিলাম। হঠাৎ মামি মুচকি হেসে বলল, ডালিয়া, কাল রাতে তুই তো অনেকক্ষণ জেগেছিলি, ঘুম পেল না? আমি থমকে গেলাম। তার চোখের কোণে যেন এক অদ্ভুত রহস্যময় দৃষ্টি। আমার ঠোঁট শুকিয়ে গেল। কোনমতে বললাম, না। হ্যাঁ মানে, একটু পড়াশোনা করছিলাম গে। মামি কিছু বলল না, শুধু তাকিয়ে মুচকি হেসে নিল। আমার বুকের ভেতর তখন কেমন যেন কাঁপুনি ধরল। মনে হচ্ছিল মামি হয়তো সব টের পেয়ে গেছে। সেই দিন থেকে মামির সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেল। আগে আমরা মজা করে গল্প করতাম, এখন মাঝে মধ্যেই ওর চোখে এমন কিছু দৃষ্টি পড়ত যেটা আমাকে অস্বস্তি দিত, আবার কেমন যেন কৌতূহল জাগাত। রাত হলে আমি নিজের ঘরে শুয়ে থাকতাম, কিন্তু কান পেতে থাকতাম। প্রতিটা শব্দে মনে হতো আমি সেই জানালার সামনে দাঁড়িয়ে আছি। বুকের ভেতরে অদ্ভুত এক আলোড়ন চলত। কয়েকদিন পর এক রাতে হঠাৎ বাথরুমে যাওয়ার সময় আবার শব্দ কানে এলো। এবার আমি নিজেকে আর আটকাতে পারলাম না। পা যেন নিজে থেকেই জানালার দিকে এগিয়ে গেল। রাত তখন প্রায় ১টা। ফ্ল্যাটের চারপাশে অদ্ভুত নীরবতা। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছে, অথচ আমার বুকের ভেতর যেন ঝড় বইছে। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু চোখে একটুও ঘুম নেই। হঠাৎ করেই আবার সেই শব্দগুলো ভেসে এলো আমার কানে। আমি নিজেকে আটকাতে পারলাম না। পা যেন নিজেই জানালার দিকে টেনে নিল। আমি জানালার ফাঁকে উকি দিলাম। আলোটা এবার আরো ম্লান, কিন্তু সবকিছু বোঝা যাচ্ছিল। মামি আর মামা দুজনেই কাছে বসে আছে, যেন একে অপরকে আঁকড়ে ধরেছে। আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগল। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, অথচ চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি যেন কোনো গোপন জগতে ঢুকে পড়েছি, যেখানে প্রবেশ করার অধিকার আমার নেই। হঠাৎ মামার চোখ সামান্য পাশের দিকে ঘুরল। আমি ভয় পেয়ে দ্রুত সরে এসে নিজের ঘরে ঢুকে দরজা লাগালাম। বুক ধরফর করছে, মনে হচ্ছিল উনি কি আমাকে দেখে ফেললেন। ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসার উপায় নেই। মাথার ভেতর শুধু ঘুরছে সেই দৃশ্য আর মামার দৃষ্টি। পরদিন সকালে মামার সামনে দাঁড়াতে গিয়েই আমার বুক কেঁপে উঠল। উনি হেসে স্বাভাবিকভাবে কথা বলছিলেন, কিন্তু আমার মনে হচ্ছিল উনি সব জানেন। আমি গতরাতে কি করেছি উনি বুঝে গেছেন। দুপুরে মামি আবার রান্নাঘরে আমাকে ডাকল। আমি গিয়ে বসতেই সে হালকা হেসে বলল, ডালিয়া, তুই খুব চুপচাপ হয়ে গেছিস রে, কিছু লুকাচ্ছিস নাকি? আমি আঁতকে উঠলাম। তার চোখে এক অদ্ভুত রহস্যময় ঝিলিক।
আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি বললাম, না তো, কিছু না গি। মামি একটু মুচকি হেসে তাকিয়ে রইল, তারপর রান্নায় মন দিল। কিন্তু সেই হাসিটা আমার বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। সেই রাতেই অদ্ভুত কিছু ঘটল। বাথরুমে পানি আনতে গিয়ে দেখি করিডোর অন্ধকার। হঠাৎ পিছন থেকে একটা শব্দ, ডালিয়া ঘি। আমি চমকে পিছন ফিরলাম। অন্ধকারে দাঁড়িয়ে আছে মামা। সেই রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। বাইরের রাস্তায় একটা গাড়িও চলছিল না। ফ্ল্যাটের ভেতরে শুধু ফ্যানের ঘুরঘুর শব্দ আর মাঝে মাঝে দেওয়ালের ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছিল। আমি করিডোরে দাঁড়িয়ে জগে পানি ভরছিলাম। হঠাৎ পিছন থেকে সেই ডাক এলো, ডালিয়া খি। ডাক শুনে আমার বুক কেঁপে উঠল, হাতের জগটা প্রায় পড়ে যাচ্ছিল। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলাম অন্ধকারে দাঁড়িয়ে আছে মামা। তার মুখ অল্প আলোয় ঝাপসা হলেও চোখের দৃষ্টি স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, জি মামা। উনি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন, তারপর হালকা গম্ভীর স্বরে বললেন, তুই এখনো ঘুমাসনি? আমি হাসার ভান করে বললাম, না, পানি আনতে এসেছিলাম গু। মামার দৃষ্টি এত তীক্ষ্ণ লাগছিল যে মনে হচ্ছিল তিনি আমার মনের সব গোপন কথা জেনে গেছেন। সেই দৃষ্টি সহ্য করতে না পেরে আমি তাড়াতাড়ি ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় শুয়ে রইলাম, কিন্তু ঘুম একটুও এলো না। বুকের ভেতরে ধকধক শব্দ হচ্ছিল, কানে বারবার বাজছিল সেই ডাক, আর মনে হচ্ছিল মামা কি সত্যিই জানেন আমি গত কয়েক রাত ধরে কি দেখেছি, কিভাবে জানালার ফাঁকে উকি দিয়েছি। পরদিন সকালটা অদ্ভুত ছিল। মামা আগের মতোই স্বাভাবিক ভঙ্গিতে আমার সাথে হাসি মুখে কথা বলছিলেন, অথচ আমি বারবার চোখ নামিয়ে নিচ্ছিলাম। মনে হচ্ছিল প্রতিটা শব্দের ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। মামি সেদিনও আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। সেই হাসিতে এমন কিছু ছিল যা আমাকে ভেতরে ভেতরে অস্বস্তি দিচ্ছিল, আবার টানেও নিচ্ছিল। দুপুরে খাওয়ার পর মামা অফিসে চলে গেলে মামি হঠাৎ আমাকে রান্নাঘরে ডেকে বলল, ডালিয়া, আজ তুই আমার কাছেই থাকবি, কোথাও যাবি না। আমি অবাক হলেও কিছু বললাম না, তার সাথে বসে গল্প শুরু করলাম। কিন্তু লক্ষ্য করলাম মামির চোখে আজ অন্যরকম কিছু, যেন সে আমার কাছে কিছু প্রকাশ করতে চাইছে। সন্ধ্যা নামতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল, শুধু বাইরে থেকে অল্প চাঁদের আলো জানালা দিয়ে ভেসে আসছিল। আমি মামির ঘরে বসেছিলাম, সে মোমবাতি খুঁজছিল। হঠাৎ সে আমার পাশে বসে আলতো করে হাত ধরে বলল, ভয় পেয়েছিস? আমি কাঁপা গলায় বললাম, না গিয়ে, কিন্তু বুকের ভেতরে কেমন যেন কাঁপুনি হচ্ছিল। মামি ধীরে ধীরে আমার হাতটা শক্ত করে ধরে বলল, ডালিয়া, তুই আলাদা। আমি তোকে অন্যভাবে দেখি। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। বুকের ভেতরে ঢেউ উঠছিল, মনে হচ্ছিল আমি এমন এক পথে পা বাড়াচ্ছি যেটার শেষ কোথায় জানি না। ঠিক তখনই হঠাৎ দরজা কড়কড় শব্দ করে খুলে গেল। করিডোর থেকে আসা মোমবাতির ক্ষীণ আলোয় দাঁড়িয়ে আছে মামা। তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে অদ্ভুত কঠিনতা। ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল, যেন নিস্তব্ধতার ভেতর বজ্রপাত নেমে এলো। আমি স্তব্ধ হয়ে মামার দিকে তাকিয়ে রইলাম, মামির হাত তখনও আমার হাতে। তিনজনের চোখাচোখি হল, আর সেই এক মুহূর্তেই আমি বুঝতে পারলাম এই ফ্ল্যাটের ভেতর যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। ঘরে হঠাৎ দরজা খুলে গিয়ে মামার দাঁড়িয়ে থাকা মুহূর্তটা যেন পুরো পরিবেশ পাল্টে দিল। আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। মামির হাত তখনও আমার হাতে শক্ত করে ধরা। আমি তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিলাম, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মামার চোখ দুটো অদ্ভুত তীক্ষ্ণ হয়ে উঠেছিল, তার দৃষ্টি একবার আমার উপর, একবার মামির উপর ঘুরছিল। সেই দৃষ্টিতে আমি ভয়ে গুটিয়ে যাচ্ছিলাম, অথচ ভেতরে কোথাও যেন একটা রহস্যময় আকর্ষণ আমাকে চেপে ধরছিল। মামি হেসে উঠল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল কেমন যেন চ্যালেঞ্জের সুর। এই আলো অন্ধকারে সবাইকেই ভিন্ন রকম দেখায়, তাই না? মামা কোনো কথা বললেন না, শুধু ঘরে ঢুকে মোমবাতিটা টেবিলে রেখে দিলেন। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বললেন, ডালিয়া, তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম করো। তার গলায় ছিল চাপা গাম্ভীর্য, এমন ভঙ্গি যা না শুনেও শোনা যায় না। আমি কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেলাম, দরজা বন্ধ করে দিলাম, অথচ বুকের ভেতর তখনও কাঁপুনি থামছিল না। মনে হচ্ছিল মামা কি বুঝে গেছেন? মামি কেন এমনভাবে আমার হাত ধরল? আর আমি কেন কিছু বলতে পারলাম না? রাতের বাকি সময় আমি আর ঘুমোতে পারলাম না। বারবার মনে হচ্ছিল পাশের ঘরে কি হচ্ছে, মামা আর মামির চোখাচোখি আসলে কি অর্থ বহন করছে। জানালার ফাঁক দিয়ে তাকানোর সাহস এবার আর পেলাম না, কিন্তু কান পেতে রইলাম। মাঝরাত পেরিয়ে যাওয়ার পরও যেন ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল তাদের কথার ভেতরে আমার নামও কখনো কখনো ভেসে আসছে।
বুকের ভেতরে তখন ভয় আর রোমাঞ্চ একসাথে দৌড়াচ্ছিল। পরদিন সকালে মামা একদম চুপচাপ ছিলেন, কোনো কথা প্রায় বলেননি। মামি বরং আরও খুশি খুশি লাগছিল, যেন আগের রাতের ঘটনার ভেতর কোনো রহস্য লুকিয়ে আছে যা শুধু তার চোখে ফুটে উঠেছে। দুপুরে খাওয়ার পর আমি বই নিয়ে পড়ার ভান করছিলাম, কিন্তু মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই মামি এসে আমার পাশে বসলেন, ধীরে ধীরে বললেন, ডালিয়া, তুই ভয় পাচ্ছিস? আমি অবাক হয়ে তাকালাম, গলায় কোনো শব্দ বের হলো না। মামি আবার মুচকি হেসে বললেন, ভয়ের কিছু নেই, আমি তোকে ভালোবাসি। গিয়ে আমার শরীর কেঁপে উঠল, যেন এক অদৃশ্য আগুন আমাকে ঘিরে ফেলেছে। সেদিন সন্ধ্যায় মামা আবার দেরি করে ফিরলেন, আমি নিজের ঘরে ছিলাম। বাইরে থেকে দরজা খুলে যাবার শব্দ শুনলাম, তারপর ফিসফিস করে কথা বলার শব্দ। অদ্ভুত ব্যাপার হলো, এবার সেই ফিসফিসের ভেতরে আমার নাম স্পষ্ট শোনা গেল। ডালিয়া। কি বুকের ভেতর ধরফর শুরু হলো, মনে হচ্ছিল তারা ইচ্ছে করেই আমার নাম উচ্চারণ করছে। আমি বিছানা থেকে উঠে জানালার পাশে দাঁড়ালাম, মনে হচ্ছিল আরেকটা রহস্যের দরজা খুলতে যাচ্ছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি চমকে উঠলাম। বাইর থেকে খুব নিচু গলায় ডাক এলো, ডালিয়া, দরজা খুলবে? দরজায় টোকা পড়ার সাথে সাথেই আমার বুকের ভেতর কেমন ধক করে উঠল, মনে হচ্ছিল পুরো শরীরটা হিম হয়ে গেছে। বাইরের গলা আবারও নিচু স্বরে ডাকল, ডালিয়া, দরজা খোল। আমি এক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রইলাম, মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। এটা কি মামার ডাক, নাকি মামির? যদি মামা হয় তবে উনি কেন এত রাতে আমাকে ডাকছেন? আর যদি মামি হয় তবে কেন তার গলা এত ভারী শোনাচ্ছে? বুকের ভেতর ভয় আর কৌতূহল একসাথে নেচে উঠছিল। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম, কাপা হাতে কপাটে হাত রাখতেই মনে হলো দরজার ওপাশে কারো নিঃশ্বাস পড়ছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর সাহস সঞ্চয় করে আস্তে আস্তে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখলাম মোমবাতির ক্ষীণ আলোয় দাঁড়িয়ে আছে মামা। তার চোখ দুটো যেন ভেতর থেকে জ্বলছিল, ঠোঁটে কোনো কথা নেই, কিন্তু দৃষ্টির ভেতরে ছিল অদ্ভুত চাপাশক্তি। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। মামা ধীরে ধীরে ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। আমি কাপা গলায় বললাম, মামা, কিছু চাই? উনি মৃদু হেসে বললেন, চাওয়ার অনেক কিছুই আছে ডালিয়া, তবে আজ শুধু কথা বলবো। আমি অবাক হয়ে তাকালাম, মনে হচ্ছিল উনি সবকিছু জেনে গেছেন, আমার রাতের উকি, আমার ভয়ের আড়ালে লুকোনো কৌতূহল, এমনকি মামি সেই অদ্ভুত আচরণও। মামা বিছানার পাশে বসে পড়লেন, আমাকে ইশারায় বসতে বললেন। আমি ধীরে ধীরে গিয়ে দূরে বসতেই উনি তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। সেই দৃষ্টিতে যেন হাজারটা অজানা কথা ছিল। তিনি হঠাৎ বললেন, ডালিয়া, তুই কি জানিস, মানুষ মাঝে মাঝে যেটা চোখে দেখে সেটা মনে অনেক দিন ধরে থেকে যায়। আমার বুক ধরফর করতে লাগল, মনে হচ্ছিল তিনি সরাসরি আমাকে ইঙ্গিত করছেন। আমি গলা শুকিয়ে গেলেও জিজ্ঞেস করলাম, মানে? মামা মৃদু হাসলেন, মানে, কিছু জিনিস থাকে যা চাইলেও ভুলে থাকা যায় না। তুইও কি এমন কিছু দেখেছিস? আমার শরীর কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু মনে হচ্ছিল আমার চোখই সব বলে দিচ্ছে। মামা তখন হঠাৎ উঠে দাঁড়ালেন, জানালার কাছে গিয়ে পর্দা সরালেন। বাইরে রাতের অন্ধকার, শহরের আলো দূরে মিটিমিটি করছে। মামা ধীরে ধীরে বললেন, এই শহরটা অনেক রহস্য লুকিয়ে রাখে ডালিয়া, আর তুই তো সেই রহস্যের মাঝখানে চলে এসেছিস। আমি বোঝার চেষ্টা করছিলাম উনি কি বলতে চাইছেন, কিন্তু মাথার ভেতর আরও বিভ্রান্তি জমে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করেই দরজায় টোকা পড়ল। আমি আর মামা দুজনেই চমকে উঠলাম। বাইর থেকে এবার স্পষ্ট গলায় শোনা গেল, ডালিয়া, দরজা খোল। আমি কি এবার গলার স্বর মামির। ঘরটা নিস্তব্ধ, কেবল মোমবাতির আলো কাঁপছিল আর ছায়াগুলো দেওয়ালে ভেসে উঠছিল। মামা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, মামি তখনও আমার হাত ধরে রেখেছিল। আমার বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল এই নিস্তব্ধতার ভেতরে কিছু ভীষণ ভয়ঙ্কর আর রোমাঞ্চকর শুরু হতে যাচ্ছে। মামা এসে থামল একদম সামনে, চোখে তার সেই অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, যেন আমার ভেতরের সব গোপন কৌতূহল উনি পড়ে ফেলছেন। তিনি নিচু স্বরে বললেন, ডালিয়া, এতদিন ধরে তুই শুধু দেখে গেছিস, কিন্তু এখন সময় এসেছে জানার। আমি থতমত খেয়ে গেলাম, গলা শুকিয়ে গিয়েছিল। জিজ্ঞেস করলাম, জানার মানে কি? মামি মৃদু হেসে ফিসফিস করে বললেন, মানে, আমাদের গল্পটা। আমার মাথা আরও বিভ্রান্ত হয়ে উঠল। মামা ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন, বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, এই শহরের আলোধারী, এই নিস্তব্ধ রাতগুলো, সবই আসলে একটা আবরণ। আমরা যেটা লুকিয়ে রাখি সেটা বাইরের কারো জানার নয়। কি তার গলায় চাপা রহস্য, যেন আমাকে টেনে নিচ্ছিল সেই অদৃশ্য গোপন জগতে।
মামি আমার কানে ফিসফিস করে বললেন, ডালিয়া, ভয় পাস না। তুই এখন আমাদের অংশ। আমার শরীর কাঁপছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি এমন এক খেলার মঞ্চে এসে দাঁড়িয়েছি যার নিয়ম আমি জানি না, অথচ আমাকে কেন্দ্র করে সবকিছু ঘুরছে। মামা হঠাৎ ঘুরে দাঁড়ালেন, চোখে সরাসরি আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি জানিস আমাদের চোখে তুই কতটা বিশেষ? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিছু বলার মতো শক্তি পাচ্ছিলাম না। মামি তখন আমার কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে তোকে আর একা থাকতে হবে না, আমরা দুজনেই আছি। আমার বুকের ভেতরে রোমাঞ্চের ঢেউ বয়ে যাচ্ছিল, ভয়ের সাথে মিশে যাচ্ছিল এক অদ্ভুত আকর্ষণ। বাইরে তখন হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল, জানালার কাঁচ কাঁপতে লাগল। মোমবাতির শিখা দুলে উঠল, আর সেই আলো অন্ধকারে মনে হচ্ছিল তিনজনের ছায়া যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে একে অপরের সাথে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার জীবন আর আগের মতো থাকবে না। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, আমি অসহায়ভাবে মামার দিকে তাকালাম। মামা মুচকি হেসে বললেন, এবার বুঝলি, খেলা শুরু হয়ে গেছে।